দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষের আয়োজনে। আপনারা জানেন পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট শেষে দ্বিতীয় দফার প্রস্তুতি একেবারেই শেষ। এরই মধ্যে বেশ কয়েক জায়গায় সহিংসতা জড়িয়েছেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সমর্থকেরা। মোতায়েন করা হয়েছে বাড়তি কেন্দ্রীয় বাহিনী, গ্রেপ্তারও করা হয়েছে হাজার দেড়েক মানুষকে। এবার তাহলে সরকার গঠন কে করতে যাচ্ছে সেই দিকেই তাকিয়ে আছেন পুরো পশ্চিমবঙ্গের মানুষ। মোদী নাকি নরেন্দ্র মোদী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল? এটি আমরা আজকের আলোচনা করব। আর আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি প্রথম আলোর দিল্লি প্রতিনিধি সাংবাদিক ও বিশ্লেষক সৌম্য বন্দ্যোপাধ্যায়কে। তিনি আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে এবং তার সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। দর্শক, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার নির্বাচন বুধবার আগামীকাল, সেটি নিয়ে আজকের আলোচনার জন্য আমরা আবার সরাসরি চলে যাচ্ছি। আজকের অতিথি যদিও আজকে পশ্চিমবঙ্গ কলকাতা থেকে যুক্ত হচ্ছেন, তিনি আমাদের নয়াদিল্লি প্রতিনিধি সাংবাদিক ও বিশ্লেষক সৌম্য বন্দ্যোপাধ্যায়। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতেই যেটি বলছিলাম, দ্বিতীয় দফার নির্বাচনের আগে মমতা ব্যানার্জি নিজে তো মাঠে আছেনই। এবারে আমরা দেখলাম নরেন্দ্র মোদীও পশ্চিমবঙ্গে এসেছিলেন এবং পশ্চিমবঙ্গে দুজনেই সরকার গঠন করতে চলেছেন এইরকম একটা আভাস দিয়েছেন। সেটি সাধারণত দিয়ে থাকেন। আমার প্রথমেই যেটি জানতে চাই যে মানে উত্তাপটা কেমন দেখছেন? যেটা প্রথম দফায় ছিল না, কিন্তু দ্বিতীয় দফায় এসে অনেকটা সহিংসতার একটা রূপ দেখা যাচ্ছে। ঘন্টায় ঘন্টায় গ্রেপ্তারের কথাও কোনো গণমাধ্যম বলছে। মানে ঠিক কেমন দাঁড়ালো? খুবই ইন্টারেস্টিং হচ্ছে এবছর নির্বাচন অনেকগুলো কারণে। এই যে তাপ উত্তাপের প্রশ্নটা আপনি তুললেন, অবশ্যই এই তাপ উত্তাপ আছে, কিন্তু অন্যান্যবার যে তাপ উত্তাপ দেখা যায় এবারে সেটা খুব মিসিং। এবারে একটা অন্তঃসলীলা এরকম কিছু একটা স্রোত, একটা চোরা স্রোত আছে, একটা টান আছে, এটা অনুভব করা যাচ্ছে, কিন্তু তার বহিঃপ্রকাশ সেভাবে হচ্ছে না। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। এরকম ধরনের নির্বাচন কিন্তু পশ্চিমবঙ্গে সাম্প্রতিক অতীতে কেন, সুদূর অতীতেও এরকম ধরনের হয়নি। একটা হাওয়া থাকে, হাওয়া বোঝা যায় যে কারা আসছে, কিভাবে আসছে, কতটা বেগে আসছে। যদি 2011 সালে যেটা হয়েছিল একেবারে কমপ্লিট চেঞ্জ হয়ে গেল, বামফ্রন্টের জায়গাতে তৃণমূল কংগ্রেস এলো, সেটা যেরকম বোঝা যাচ্ছিল সর্বস্তরেই যে একটা উত্তেজনা এবং একটা কি হয় ভাবছিল, এবারে কিন্তু সেটা মিসিং। এর প্রধান কারণ হচ্ছে যে এবারের নির্বাচনটা যেরকম ভাবে হচ্ছে অতীতে সেটা হয়নি। কারণ এবারের নির্বাচনটা হচ্ছে এসআইআর এর পরে। নির্বাচন কমিশন তারা এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকটোরাল রোলস এতে হাত দিয়েছেন। সেটা কি জিনিস একটু সংক্ষেপে বললে আমাদের দর্শকদের বোঝার সুবিধা হবে। যে 2002 সালে যারা নির্বাচনে অংশ নিয়েছিলেন, যারা ভোট দিয়েছিলেন, সেই সময়কার ভোটার লিস্টে যাদের নাম ছিল তারা কিন্তু সহজেই এবারের এই যে ভোটটা হতে চলেছে তাতে অংশ নিতে পারবে। কিন্তু 2002 এর পর থেকে যারা সংযোজিত হয়েছেন তাদের অনেক ধরনের প্রমাণ দিতে হচ্ছে যে তাদের বিভিন্ন পরিচয়, কোথা থেকে তারা এসছেন, তাদের পিতামাতার নাম 2002 সালের নির্বাচনের এই যে ভোটার লিস্ট তাতে ছিল কি ছিল না, তাদের এই অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষার ভেতর দিয়ে তাদেরকে যেতে হচ্ছে, যার ফলে একটা একটা প্রবল একটা উত্তেজনা দেখা গিয়েছে ভোটারদের মনে যে এই হয়তো আমার নাম বাদ চলে গেল। বাদ চলে গেলে যে যে প্রেক্ষিতে এই ভোটটা হচ্ছে, অর্থাৎ আমরা জানি, সবাই জানি যে কেন্দ্রের শাসক দল বিজেপি অনেকদিন থেকে একটা ঘুষপেটিয়া রাজনীতি, অর্থাৎ যারা পার্শ্ববর্তী দেশ থেকে, এখানে বাংলাদেশ থেকে যারা চলে এসেছেন তাদেরকে অন্যায়ভাবে অনুপ্রবেশকারী যারা, তাদেরকে ডিটেক্ট করা হবে, তাদের নাম বাদ দেওয়া হবে এবং আলটিমেটলি ডিপোর্ট করা হবে। এই যে প্রোগ্রামটা, কেন্দ্রীয় সরকারের এই যে প্রোগ্রামটা, অর্থাৎ দেশে যারা অনুপ্রবেশকারী রয়েছে তাদেরকে বেছে বেছে তাদেরকে ডিপোর্ট করা বা চিহ্নিত করা এবং তাদের সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা, একটা ক্লিন আপ প্রসেস যেটা, সেইটাকে করার জন্য যেই এসআইআরটা তৈরি করা হলো, এসআইআরটা সেটা কিন্তু এই পশ্চিমবঙ্গের এতদিন ধরে যে রীতিনীতি, ভোটার যেভাবে ভোট এসছে তার থেকে সম্পূর্ণ আলাদা। এর ফলে যেটা দেখা গেল যে প্রায় গত বছরে যে যারা ভোটার তালিকায় নাম ছিল সেখান থেকে প্রায় 1 কোটি ভোটার কমে গেল, প্রায় 1 কোটি, 90 লক্ষের কাছাকাছি কিছু, এবং আরো 27 লক্ষ লোকের নাম
এটা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় এনে সেটাকে একটা ট্রাইব্যুনালে ফেলে দেওয়া হয়েছে, যে ট্রাইব্যুনাল আজকে মাত্র 1468 জনকে চিহ্নিত করেছেন যে যারা এলিজিবল টু কাস্ট দেয়ার ভোট টুমরো, তাদেরকে সে চিহ্নিত করে দেওয়া হয়েছে। কিন্তু 27 লক্ষ থেকে প্রথম দফা নির্বাচনে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছিল 139 জনকে, আজকে দেওয়া হয়েছে 1468 জনকে। অর্থাৎ এই অলমোস্ট যে 27 লক্ষ মানুষ তারা ভোট দেবার অধিকারী বলে তারা দাবি করছেন, কিন্তু নির্বাচন কমিশন এবং ট্রাইব্যুনাল তাদেরকে ভোটদানের অধিকারী বলে এখনো ঘোষণা করছেন না, তারা কিন্তু এবারে ভোট দিতে পারছেন না। সুতরাং হরে ধরে যেটা দেখা যাচ্ছে যে 1 কোটি ভোটার তারা কমে গেছে, এবং এই কমে যাওয়ার ফলে জনজীবনে যাদের নাম রয়েছে, যে পরিবারে হয়তো 5 জন ভোটার আছে, সেখানে 3 জনের নাম উঠেছে, 2 জনের নাম ওঠেনি, এই যে তাদের ভেতরে যে ভয়টা আর কি ঢুকে গেছে, একটা স্বাভাবিক ভয়, একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে যদি আমি ভোট দিতে না পারি তাহলে হয়তো আমি ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হব না, তাহলে হয়তো আমার কপালে অশেষ দুঃখ থাকতে পারে, আগামী দিনে আমি হয়তো ভিনদেশের নাগরিক হিসেবে চিহ্নিত হতে পারি বা অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হতে পারি। এই যে ধরনের ভয় একটা ঢুকে গেছে, তার ফলে এবারের নির্বাচনটা তাপ উত্তাপ সমস্ত কিছু খুব চাপা, কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ ভোট দিচ্ছে। আমরা যদি প্রথম দফা নির্বাচনটা দেখি তাহলে সৌম্য বন্দ্যোপাধ্যায়, আপনার যে ব্যাখ্যাটা দিলেন আপনি যে এসআইআর নিয়ে, আমরা অনেক পরিষ্কার আমার ধারণা যে আমার দর্শকরা বুঝতে পেরেছেন। আমার প্রশ্নটা হচ্ছে, এই যে আপনি সংখ্যাটা বললেন প্রায় 1 কোটি ভোটার কমে গেছে, এবং আমরা সংবাদ মাধ্যমে দেখলাম প্রায় 34 লক্ষ আবেদন করেছিল যে তাদেরকে যেন আবার ভোটার হিসেবে তালিকায় যুক্ত করা হয়। 34 লক্ষ আবেদনের বিপরীতে মাত্র 1468 জনকে যুক্ত করা হচ্ছে। এই সংখ্যাটা খুবই কম কিনা, মানে এটা নগণ্য কিনা, এটা ভোটে প্রভাব ফেলবে কতটা, মানে নির্বাচনের ফলাফল তৈরিতে? অবশ্যই নগণ্য। এবং এই যে মানুষগুলো, যে মানুষটা হয়েছে, এদের অধিকাংশই কিন্তু বাঙালি, হয় বাঙালি হিন্দু নয় বাঙালি মুসলমান। আর এই বাঙালি হিন্দু বা মুসলমানের এই যে বিষয়টা, এই বিষয়টাকে একমাত্র লড়ছেন যিনি, তিনি হচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সারা ভারতে, এর আগে বিহারে হয়েছে এসআইআর, সেখানে কিন্তু অনেক লিপ সার্ভিস দিয়েছেন নেতারা, কংগ্রেস বলুন আরজেডি বলুন, তারা প্রতিবাদ জানিয়েছেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে গেছেন, কিন্তু এইভাবে মাঠে নেবে, রাস্তায় নেবে আন্দোলন করেননি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এবং এখনো পর্যন্ত করে গেছেন, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত। যার ফলে এই যে 6টা রাজ্যে এই এসআইআর হলো, প্রথমে হয়েছে বিহারে, তারপর হয়েছে পশ্চিমবঙ্গ, আসামে এসআইআর হয়নি, এসআর হয়েছে, ডিভিশন হয়েছে, যেহেতু সেখানে আগে এনআরসি হয়ে গেছে। এই যুক্তিটা নির্বাচন কমিশন দিয়েছেন, কেন দিয়েছেন জানি না, এটা বোধগম্য নয়, কিন্তু তামিলনাড়ুতে হয়েছে, কেরালায় হয়েছে, পুডুচেরিতে হয়েছে, কোথাও এই রকম ধরনের জিনিস হয়নি। এটা না হওয়ার একটাই কারণ হচ্ছে, একমাত্র পশ্চিমবঙ্গের ভোটারদের ক্ষেত্রে নির্বাচন কমিশন একটি বিশেষ ভূমিকা নিয়েছেন, যে লজিক্যাল ডিসক্রিপেন্সি। লজিক্যাল ডিসক্রিপেন্সি কিরকম ধরনের, ধরুন আমার নাম, আমি সৌম্য বন্দ্যোপাধ্যায়, আমার নামের সৌম্য বানানটা SOU দিয়ে লেখা যায়, SAU দিয়েও লেখা যায়, বন্দ্যোপাধ্যায়ে একটা ওয়াই দেওয়া যায়, কেউ কেউ ওয়াই দেয় না, ও দেয়, কেউ কেউ একটা এইচ দেয়। এই যে নাম এবং নেম অ্যান্ড সারনেম, নাম এবং পদবী, এই যে ডিসক্রিপেন্সি, কেউ কেউ ব্যানার্জি লেখে, বন্দ্যোপাধ্যায়ের জায়গায় ব্যানার্জি লেখে, হয়তো স্কুল সার্টিফিকেট আছে বন্দ্যোপাধ্যায় কিন্তু পাসপোর্টে ব্যানার্জি, এটা হয়ে গেল লজিক্যাল ডিসক্রিপেন্সি। এই যে 34 লক্ষ লোকের ভিতরে যে 27 লক্ষ নাম গেছে ট্রাইব্যুনালে, এরা কিন্তু এই ধরনের মানুষ। ধরুন এমডি শামসুজ্জোহা, আপনার নামটাকে যদি মোহাম্মদ, আপনি পুরোটা লিখেছেন কিংবা এমডি লিখেছেন, আপনি লজিক্যাল ডিসক্রিপেন্সি আওতায় পড়ে গেলেন। এই 27 লক্ষ মানুষের অধিকাংশই, মমতার দাবি, এরা সব জেনুইন ভোটার, কিন্তু তাদেরকে জোর করে বাদ দেওয়া হচ্ছে। কেন জোর করে বাদ দেওয়া হচ্ছে? যাতে এরা, এই সমস্ত মানুষ যারা ট্র্যাডিশনালি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে এসছে, তারা এবারে ভোটদানে বিরত থাকেন বা যাতে ভোট না দিতে পারেন। এর ফলে এই নির্বাচনটা একটা রেষারেষির পর্যায়ে পৌঁছে গেছে, যেখানে যেটা রিফ্লেকশন হয়েছে প্রচারে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আলটিমেটলি শেষ পর্যন্ত, শেষ বিচারে এই নির্বাচনটাকে বাঙালি বনাম বহিরাগতের আখ্যা দিয়েছেন। অর্থাৎ তার ন্যারেটিভটা হচ্ছে, এই নির্বাচনটা হচ্ছে বাঙালি বনাম বহিরাগত। কেন বাঙালি বনাম বহিরাগত? না, বাঙালিদেরকে, যারা বাংলা ভাষা কথা বলে, ভারতের বিভিন্ন প্রদেশে থাকে, তাদের বাংলাদেশি চিহ্নিত করে বিজেপি সরকার তারা হেনস্থা করছে। প্রত্যেকটা বিজেপি রাজ্যে হয়েছে, এরকম ঘটনা যে ঘটেনি তা নয়। ওড়িশাতে হয়েছে, কেরালায় হয়েছে, গুজরাটে হয়েছে, দিল্লিতে হয়েছে, আসামে তো হচ্ছেই, মহারাষ্ট্রে হয়েছে। বাঙালি, বাংলাদেশি সন্দেহ করে, বিশেষ করে বাঙালি মুসলমান,
তাদেরকে ডিপোর্ট করা হয়েছে, বাংলাদেশে অনেককে জবরদস্তি পাঠিয়ে দেওয়া হয়েছে, তাই নিয়ে হইচই সুমন হয়েছে। বন্দ্যোপাধ্যায়, আমরা আপনি যে জিনিসটা বলছেন সেটি হচ্ছে যে একটা হচ্ছে যে ভোটারদের ক্ষেত্রে এই যাদের ভোটার তালিকা থেকে যদি বাদ দেওয়া যায় তাহলে ভোট দিতে পারবে না, এবং তাদেরকে বাঙালি বা বাংলাদেশি বহিরাগত হিসেবে এটাকে একটা অস্ত্র বানিয়ে ফেলা হয়েছে। তাহলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এটি একটি অস্ত্র। আরো একটি বিষয় দেখা গেছে, সেটি হচ্ছে যে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বা কেন্দ্রীয় বাহিনী তারা এই নির্বাচনের সহিংসতা বা অন্যান্য পরিবেশ রক্ষার জন্য এখানে তাদেরকে পাঠানো হয়েছে। এর এর মধ্যে দিয়ে আসলে মানে নির্বাচনটাকে একটু প্রভাবিত করতে চাচ্ছে বিজেপি বা সরকার, এখন ভারতীয় সরকার, সেটির সমালোচনার সুযোগ আছে কিনা বা এই সমালোচনা হচ্ছে কিনা? অবশ্যই হচ্ছে। তার কারণ প্রথমেই যেটা বলে রাখি যে এই যে এসআইআর করা, নির্বাচন কমিশনের এই যে নতুন পদক্ষেপ, এই পদক্ষেপটার সঙ্গে বিজেপি সরকার জড়িত, যার ফলে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দল পশ্চিমবঙ্গের যারা বিজেপি বিরোধী দল, তারা এটাকে একটা চক্রান্ত হিসেবে, একটা ষড়যন্ত্র হিসেবে দেখছে যে যে এই রাজ্যটা, পশ্চিমবঙ্গ এই রাজ্যটা, আপনি যদি দেখেন অঙ্গ বঙ্গ কলিঙ্গ, অঙ্গ হচ্ছে বিহার প্রদেশ, বঙ্গ হচ্ছে পশ্চিমবঙ্গ, কলিঙ্গ হচ্ছে ওড়িশা। এই যে অঙ্গ বঙ্গ কলিঙ্গ, এবং যে সময় এই অঙ্গবঙ্গ কলিঙ্গ হয়েছে সেই সময় বেঙ্গল প্রেসিডেন্সির সঙ্গে বাংলাদেশ যুক্ত ছিল, বেঙ্গল প্রেসিডেন্সির সঙ্গে আরো অনেক যুক্ত ছিল, এবং কলিঙ্গর সঙ্গে আরো দক্ষিণের কলিঙ্গ রাজ্য তারা সম্প্রসারিত ছিল। এই যে বিপুল যে জায়গা, সেখানে অঙ্গ ইজ রুলড বাই বিজেপি, কলিঙ্গ ইজ রুলড বাই বিজেপি, মাঝখানে বঙ্গ, এই বাংলাদেশে বা এই পশ্চিমবঙ্গেতে বিজেপি গত 52 সাল থেকে যে নির্বাচন, সেখানে কোনোদিন সেখানে ক্ষমতায় আসতে পারেনি। অর্থাৎ এটাকে বিজেপি একটা পাখির চোখ করে রেখে দিয়েছে, মাছের চোখ করে রেখে দিয়েছে, যাতে এই রাজ্যটাকে যেন তেন প্রকারেণ দখল করা যায়। যে চেষ্টাটা 2021 সালে বিজেপি করেছিল, 200 পার স্লোগান দিয়ে তারা 77টা আসন জিতে থমকে দাঁড়িয়েছিল। নতুন ভাবে যেটা এই নির্বাচনে আগে এই এসআইআর এর মাধ্যমে নির্বাচন কমিশনের সঙ্গে হাত মিলিয়ে বিজেপি এটা করতে চাইছে, এই প্রচারটা তৃণমূল কংগ্রেস এমন ভাবে করে দিয়েছে, বা অন্যান্য বিরোধীরাও তারা তার সঙ্গে সঙ্গত দিয়েছে, যার ফলে মমতা এই লড়াইটাকে বাঙালি বনাম বহিরাগত, আর এই বহিরাগতদের মধ্যে তারা বলেছে যে হিন্দি ভাষী ভারতীয়ের আগ্রাসন, লড়াইটা এই পর্যায়ে নিয়ে যাচ্ছে। তাতে ফল দেবে কি দেবে না সেটা তো পরের কথা, কিন্তু প্রথম দফার নির্বাচন যেটা হয়েছে, যে 152টা আসনে হয়েছে, সেই নির্বাচনের পরে হওয়ার সঙ্গে সঙ্গেই অমিত শাহ তিনি দাবি জানিয়েছেন অলরেডি 100 আসন তারা পেয়ে গেছেন। আগামীকাল যে নির্বাচনটা হবে 142 আসনে দক্ষিণবঙ্গের, প্রধানত দক্ষিণবঙ্গের যে 7 জেলায় যে নির্বাচনটা হবে, সেখানে 142টার ভেতরে গতবারে অর্থাৎ 2021 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 123টি আসন, বিজেপি পেয়েছিল মাত্র 18 আসন। এখন এই 18 আসন এটাকে যত বাড়াতে পারবে তত বিজেপির লাভ তারা মনে করছে, কারণ এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা গড় বলতে পারা যায়, এই 142টা আসন মাত্র। সেই জন্যে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে সহিংসতা, দেখবেন যে যেহেতু বিজেপি তারা প্রথম পর্বের নির্বাচনে তারা 59টা আসন পেয়েছিল, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 90টা, অর্থাৎ উত্তরবঙ্গে যেখানে বিজেপি শক্তিশালী, সেখানে কিন্তু কোনো রকম ভাবে কোনো হিংসা হয়নি, সহিংসতা হয়নি। এই যে গতকাল পরশু থেকে যে সহিংসতা শুরু হয়েছে 24 পরগনার শিল্পাঞ্চলে, হাওড়াতে, হুগলিতে, বিভিন্ন জায়গাতে, সেটা কিন্তু মনে করা হচ্ছে, তৃণমূল কংগ্রেস মনে করছে যে এই জায়গাটাকে নির্বাচনটা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, যাতে ঘেঁটে দেওয়া যায়, যাতে কেন্দ্রীয় বাহিনী আরো বেশি সতর্ক হয়ে নির্বাচনটাকে কন্ট্রোল করতে পারে, সেই জন্যই এটা একটা প্ল্যান। এখন এইটা কতটা সত্য কতটা মিথ্যে সে তারাই বলতে পারবেন, কিন্তু ঘটনা হচ্ছে যে এই প্রথম দেখা যাচ্ছে এই পর্যায়ে নির্বাচনেতে একটা উত্তেজনা ছড়ানো। এখন এই উত্তেজনার মধ্যে আমরা আপনার রিপোর্টের মধ্যে অনেকগুলো তথ্য দেখলাম। আমার একটা প্রশ্ন তৈরি হচ্ছে মনে হয় যে প্রথম দফায় এর আগে সবগুলো রিপোর্টে আমরা দেখলাম 93.19% এত ভোট কখনো পড়তে দেখা যায়নি, সেটি প্রথম দফা এবং উত্তরে। এরকমই এই বিপুল পরিমাণ মানুষের ভোটে হঠাৎ করে আগ্রহ হয়ে গেল, এটার কারণটা কি ওই এসআইআর, নাকি এর ভেতরে আর কোনো মেকানিজম আছে যেটা সামনে আসেনি? না, এটা খুব ইন্টারেস্টিং একটা অবজারভেশন। আপনি দেখবেন হিসেব করে যে এই প্রথম দফার নির্বাচনে প্রায় 95% ভোট
নির্বাচন কমিশন বলেছে কোনো কোনো জায়গায় 95% ভোট করেছে এবং গড়ে 93, 94, 95 এইরকম ধরনের ভ্যারি করেছে এক একটা জেলাতে, যে 16টা জেলায় নির্বাচন হয়ে গেছে সেখানে। এখানে ইন্টারেস্টিং এটা, ধরুন এই যে 1 কোটি লোকের নাম প্রায় বাদ গেছে, যে 27 লক্ষ লোক মানুষ ভোট দিতে পারছেন, এটার যদি একটা গড় হিসেব করা যায় তাহলে দেখা যাচ্ছে যে শতাংশের হিসেবে টোটাল নাম্বার অফ ভোটার্স 10% কমে গেছে, 10% কমে গেছে। এবারে আমি একটা ছোট্ট উদাহরণ, ভারতের এই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 88,000 বুথ আছে, সেই বুথেতে ভোট হচ্ছে, প্রত্যেকটা বুথের ভোটার সংখ্যা কম করে সর্বনিম্ন 1000, সর্বোচ্চ 1200। এখন এই 1200 ভোট যেখানে ছিল সেখান থেকে 10% কমে যাওয়া মানে 120 ভোট কমে যাওয়া, অর্থাৎ নম্বরটা 1200 থেকে কমে এলো 1080-তে। এবারে গতবারের নির্বাচনে অর্থাৎ 2021 সালের নির্বাচন যদি দেখা যায় তাহলে দেখা যাবে ওই 1200-র ভেতরে 80-82% ভোট পোল হয়েছিল, ভোট পড়েছিল। সুতরাং 1200-র 82% হচ্ছে 82% ভোট পড়েছে ওখানে। কিন্তু অ্যাবসলিউট নম্বরটা যখন কমে যাচ্ছে, অর্থাৎ যেখানে 1000 হয়ে যাচ্ছে বা 900 হয়ে যাচ্ছে, 1000 থেকে 900 হয়ে যাচ্ছে, সেখানেও যখন 82% ভোট পোল হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে ওই 100-র ভেতরে যে অংশটা বাদ গেছে সেটার যদি গড় করা যায় তাহলে দেখা যাচ্ছে ওই 95% পৌঁছচ্ছে। অর্থাৎ ভোট যেরকম হয়েছিল পশ্চিমবঙ্গে খুব ভালো ভোট পড়ে 82-83%, সেই ভোট পড়েছে, কিন্তু অ্যাবসলিউট নাম্বারটা কমে যাওয়ার ফলে ভোটের হারটা বেড়ে গেছে। অর্থাৎ 1000 জনের মধ্যে ভোটারের মধ্যে 82% ভোট আর 900 ভোটারের ভেতরে 82% ভোট, সেটা যদি 900 ভোটারের সঙ্গে আপনি ক্যালকুলেট করেন দেখবেন এই 95% গিয়ে পৌঁছে যাচ্ছে। মানে ভোট যারা দিতে আসার তারাই এসেছেন, পার্সেন্টেজটা বেড়ে গেছে। আমার এবারে এক্স্যাক্টলি আপনার ব্যাখ্যাটা বুঝতে পেরেছি আমরা। এবারে আমার প্রশ্নটা হচ্ছে এরকম যে প্রথম দফার যে হারে ভোটার এসেছেন ভোট দিতে, দ্বিতীয় দফাতে সার্বিকভাবে পরিবেশটা যেরকম, কিছু কিছু আতঙ্কের খবর এসেছে, তারপরে আপনার মনে হয় কিনা যে এই রকমই হবে? আমার ধারণা এই রকমই হবে, তার কারণ দুপক্ষই মরিয়া, দুপক্ষই, এক পক্ষ ক্ষমতা দখল করার জন্য মরিয়া, আর এক পক্ষ হচ্ছে ক্ষমতা ধরে রাখার জন্য মরিয়া। এর ফলে আর সাধারণভাবে মানুষ মরিয়া যে এইবার যদি ভোট না দিতে পারি, আমার ভোটার লিস্টে নাম আছে অথচ আমি ভোট দিতে গেলাম না, সেক্ষেত্রে আমাকে আগামী দিনে নির্বাচন কমিশনের দৌলতে কোনো বিপদের মধ্যে পড়তে হবে কি হবে না। অর্থাৎ আমি ওই 3D, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, এই যে 3টে ডি এর যে প্রচার হয়ে গেছে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারও যেটা বলছে যে 3D মিনস ডিটেক্ট করো, অর্থাৎ চিহ্নিত করো, নাম ডিলিট করো, বাদ দাও ভোটার তালিকা থেকে, অ্যান্ড দেন ডিপোর্ট করো। এই ডিপোর্টের আগে আরো একটা ডি আছে, ডিটেনশন, অর্থাৎ ডিটেনশন ক্যাম্পে পাঠানোর, যেটা আসামের বহু মানুষ এখনো পর্যন্ত রয়েছে, ভাগ্যটা সেই দিকে ঘুরে যাবে কিনা এই আশঙ্কাতে যারাই ভোটার তারা চেষ্টা করছেন ভোট দিতে, যার জন্য দেখা গেছে যে বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকেরা তারা দলে দলে এসেছেন ভোট দিতে। মানুষ এখন এটা রিস্ক নিতে চাইছে না, ঝুঁকি নিতে চাইছে না, আগামী দিনে কি হতে পারে সেই আশঙ্কা। নাগরিকত্বের সুবিধাটা অব্যাহত রাখতে চাচ্ছেন। আমি এবারে একটু জানতে চাই, মানে আমরা যতই আলোচনা করছি তখন ব্যাপারগুলো এরকম গণমাধ্যমে আসছে যে নরেন্দ্র মোদীর দল সরকার গঠন করবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। মানে নরেন্দ্র মোদী একটা ফেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফেস এরকম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তো নির্বাচন করতে হয় এখানকার প্রতিদ্বন্দ্বীর সাথে। আমরা জানি শুভেন্দু অধিকারী, তিনি এর আগে তার সাথে নির্বাচন করেছেন এবং সেইটি নন্দীগ্রাম আসন থেকে তিনি পরাজিত হয়েছিলেন একবার। কিন্তু এবার কলকাতার ভবানীপুরে, যেখানে গতকালকে নির্বাচনের শেষ দিন, মানে প্রচারের শেষ দিন, বিশাল রোড শো আমরা দেখলাম টেলিভিশনে। এই যে প্রচারের এবারে হিড়িক এবং গর্জন, হুমকি ধামকি, এগুলো কি মানে কিছুটা বাড়তি আছে, নাকি আপনার কাছে মনে হয় যে ভোটে তার প্রভাব পড়বে? অবশ্যই বাড়তি আছে। দেখুন, আমি দিল্লিবাসী হলেও আমি 1984 সালে দিল্লি চলে গেছিলাম, কিন্তু আমার ভোট সেটা আমি কিন্তু কলকাতাতেই রেখেছিলাম। অর্থাৎ গত নির্বাচন 2021 এবং 2024-এর লোকসভা নির্বাচন আমি কিন্তু দিল্লি থেকে এসে ভোট দিয়েছি এখানে। এই প্রথম আমার নাম এখান থেকে ডিলিট হয়েছে এবং আমি দিল্লিতে গিয়ে আমার ভোটার তালিকাতে আমার নাম তুললো, তার জন্য যা যা প্রসেস, এবং এই কারণে এই প্রথম আমি কিন্তু নির্বাচনও দেখছি। নির্বাচন আমি বিভিন্ন জায়গায় ঘুরছি, বিভিন্ন জেলায় ঘুরছি, আমি নির্বাচনী তাপ উত্তাপ এটা নেওয়ার চেষ্টা করছি এবং বুঝছি। আমি কোনোদিন দেখিনি, কোথাও শুনিনি কোনো রাজ্যে কিন্তু প্রধানমন্ত্রী এইভাবে
টানা থেকেছেন এবং তিনি নির্বাচনী অন্তত 25টা নির্বাচনী জনসভায় তিনি ভাষণ দিয়েছেন। তিনি গোটা 12 রোড শো করেছেন। অমিত শাহ তিনি 15 দিন ক্যাম্প করে শিবির করে পশ্চিমবঙ্গে থেকেছেন এবং তারা যাওয়ার আগে বলে গেছেন যে শপথ নেবার জন্য আসবেন। 19 জন কেন্দ্রীয় বিজেপি সরকারের 19টি রাজ্যের মুখ্যমন্ত্রী তারা প্রচারে এসেছেন। 3 জন সাবেক মুখ্যমন্ত্রী তারা প্রচার করে গেছেন। এন্টায়ার ক্যাবিনেট, কেন্দ্রীয় মন্ত্রিসভার সমস্ত নামই প্রত্যেকে এসেছেন, এমনকি বিজেপির যিনি প্রেসিডেন্ট সভাপতি নীতিন নবীন, তিনি সাবেক প্রেসিডেন্ট জেপি নাড্ডা, রাজনাথ সিং, অশ্বিনী বৈষ্ণব, কে আসেননি? এই যে এত যে মানে যে প্রচারের বহর, এই প্রচারের বহর পশ্চিমবঙ্গে কেউ কোনোদিন দেখেনি এবং দুপক্ষই এত মরিয়া জেতার জন্য, জয়ের জন্য, যে এই তীব্র ক্ষুরোধার দ্বন্দ্ব এটাও কিন্তু দেখা যায়নি। আর এর ফলে যেটা মনে হচ্ছে যে আগামীকাল যে নির্বাচন হবে সেই নির্বাচনও ঠিক এইভাবে তুল্যমূল্য হবে। এবং যেহেতু সহিংসতাটা হচ্ছে এই কারণে, যেহেতু এই অঞ্চলে তৃণমূলের জোরটা বেশি, সুতরাং সেক্ষেত্রে সহিংস তার মাধ্যমে যদি কিছু ভোট কম হয়, এইটা হয়তো একটা প্রচার যেটা তৃণমূল কংগ্রেস করতে চাইছে, সেটার একটা যৌক্তিকতা থাকলেও থাকতে পারে। কিন্তু ঘটনা হলো 2.25 লক্ষ কেন্দ্রীয় নিরাপত্তা তারা কিন্তু অলরেডি এই তাদের প্রেজেন্স ইজ ফেল্ড। এই যে 7টা জেলাতে হয়েছে, তারা কিন্তু টহল দিচ্ছে, তারা বিভিন্ন জায়গাতে তারা যাচ্ছেন এবং এই যে কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে, একসঙ্গে 500 বুথে মনিটর করা যাবে এক জায়গা থেকে। কুইক রেসপন্স টিম তৈরি করা হয়েছে প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে, একাধিক জায়গায়, যাতে রিপোর্ট পেলেই সেখানে চলে যেতে পারে। অর্থাৎ সাজো সাজো রবের কোনো অভাব নেই। এখন নির্বাচনী ভাগ্য বিধাতা কোন দিকে যাবেন, কোন দিকে যাবেন না, সেটা তার ব্যাপার। কিন্তু ঘটনা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে যদি হারাতে হয় বিজেপিকে, তাহলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির যে ভোটের শতাংশের যে হার, সেটা অন্তত 10%। সেখান থেকে মেক আপ করতে হবে বিজেপিকে। গতবার যে ভোটে যেটা দেখা গিয়েছিল, বামপন্থীদের এবং কংগ্রেসের ভোট, সেটা কিন্তু মূলত প্রধানত চলে গিয়েছিল বিজেপির দিকে। তৃণমূলের বিরোধিতা তারা করেছিল। তার জন্য যে স্লোগানটা উঠেছিল, আগে রাম পরে বাম, অর্থাৎ আগে রামকে আমি এখন দেখি, অর্থাৎ বিজেপিকে দেখি, পরে আমি বামপন্থী হব, বিজেপি হারানো যাবে। এবার সেটা হচ্ছে না। এবার কিন্তু কংগ্রেস এবং সিপিএম তারা বিভিন্ন, তাদের শক্তি কম, কিন্তু তারা বেশ কয়েকটা জায়গায় রীতিমতো ফাইট দিচ্ছে। অর্থাৎ এবারে যদি মনে করা যায় যে কংগ্রেস এবং সিপিএম এর ভোট তাদের প্রার্থীরা পাবে, তাহলে সেটা কিন্তু একদিক থেকে বিজেপির লোকসান, বিজেপি সেটা পাচ্ছে না। আর তৃণমূল কংগ্রেস এই যে ক্রাইসিসে, এই ক্রাইসিস তৃণমূল কংগ্রেসকে কিন্তু কনসলিডেট করে দিয়েছে। কিছু কিছু জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব আছে, সব জায়গায় থাকে, এত বড় একটা পার্টি রাজ্য চালাচ্ছে এতদিন ধরে, সেটা থাকে। কিন্তু জেনারেলি এই ক্রাইসিসটা তৃণমূল কংগ্রেসকে যেভাবে কনসলিডেট করেছে, ঠিক একইভাবে বিজেপি এই প্রথমবার, সম্ভবত এই প্রথমবার তারা রিয়েলাইজ করছে যে একটু জোর দিলেই তারা হয়তো ক্ষমতা দখল করতে পারবে, যেহেতু এসআইআর নামক বস্তুটি তাদেরকে অনেক সাহায্য করছে। এখন এই পারস্পরিক, জি, আমরা এই আলোচনাটা মোটামুটি আমরা অনেক শেষের দিকে, যদিও তারপরে আমার বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে। আপনি যে ইস্যুগুলো বললেন তার মধ্যে অন্যতম আমার কাছে মনে হচ্ছে যে অনুপ্রবেশ এবং বাংলাদেশি, বা যেটি বলছিলেন যে ঘুষপেটিয়া, যেটি হিন্দিতে বলা হয়, সেই ইস্যুটাই বিজেপির প্রধান অস্ত্র হয়ে উঠছে কিনা। আমার প্রশ্ন হলো যে নরেন্দ্র মোদীর একটা বক্তব্য, যারা অবৈধভাবে বাংলায় অনুপ্রবেশ করেছে এবং ভুয়া নথির ভিত্তিতে এখানে বসবাস করছে, 29 এপ্রিলের আগে বাংলা এবং ভারত ছেড়ে দিন, 4 মের পরে তাদেরকে বিতাড়ন করা হবে। এই যে বক্তব্য, এটা আসলে ফাঁকা আওয়াজ নাকি এটি আসলে ভোটের উপরে প্রভাব ফেলার জন্য কিনা শুধুই? আর এই যে বক্তব্যটা, এটি বাংলাদেশের সাথে ভারতের যে দুই রাষ্ট্রের সম্পর্ক, সেটাতে প্রভাব ফেলবে কিনা? সে প্রভাব তো আজকে নয়, অনেকদিন আগে থেকেই ফেলেছে। আপনি দেখুন যে যখন অমিত শাহ বাংলাদেশি এই যে কোট আনকোট ঘুষপেটিয়া, তাদেরকে যখন উইপোকার সঙ্গে তুলনা করেছিল, এই এই সেই সময় থেকে কিন্তু দেখুন ভারত বাংলাদেশ সম্পর্কটা, বাংলাদেশের ভারত বিরোধিতা প্রচন্ডভাবে বেড়ে গিয়েছিল। তারপরে একটা বিপ্লব হয়েছে, নতুন সরকার এসছে, কিন্তু এখনো পর্যন্ত রাজনৈতিক দিক থেকে বাংলাদেশিদের এই অনুপ্রবেশকারী, এটা বিজেপির এই ইস্টার্ন রিজিয়ানে, নর্থ ইস্ট এবং ইস্টার্ন রিজিয়ানে বিজেপির একটা বড় হাতিয়ার। এটাকে
এই হাতিয়ারটাকে তারা বিভিন্নভাবে ব্যবহার করছে এবং এই ব্যবহারের ফলে যেটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এই যে পুশব্যাক করেছে ভোটের আগে কয়েক মাস ধরে যে শয়ে শয়ে বাংলাদেশি সন্দেহ করে যাদেরকে পুশব্যাক করেছে, অনেককে আবার ফেরত দিতে বাধ্য হয়েছে, কোর্ট কাছারি হয়েছে, আমরা প্রত্যেকেই জানি, সেগুলো রিপোর্ট হয়েছে কাগজে। তো এর ফলে তো একটা সম্পর্ক খারাপ হবেই, সম্পর্ক খারাপ হওয়াটা কোনো অস্বাভাবিক নয়, কিন্তু দেশের রাজনৈতিক বাধ্যবাধকতার দরুন বিজেপি এটাকে ছাড়তে পারবে না। এটা বিজেপির একটা বড় হাতিয়ার, একটা বড় ইস্যু। আনফর্চুনেটলি পশ্চিমবঙ্গের উন্নয়ন বলুন, পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অগ্রগতি বলুন, সেগুলো কিন্তু ব্যাকবার্নারে চলে গেছে, সেগুলো কিন্তু পিছিয়ে গেছে। যতটা বেশি এসছে এই ঘুষপেটিয়া, এই অনুপ্রবেশ, এই গুন্ডা বাজি তৃণমূল কংগ্রেসের গুন্ডামি, এই তাদের যে দুর্নীতির প্রসঙ্গ, এই জিনিসগুলো কিন্তু যতভাবে আসা উচিত ছিল ততভাবে আসেনি। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাওয়ার আগে বলে গেছেন যে পশ্চিমবঙ্গ, কলকাতাকে তো বলা হতো যে একটা 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 ফিউচারিস্টিক একটা ইয়ে দিয়েছেন, তিনি একটা প্রজেকশন দিয়েছেন যে সিটি অফ জয়কে আমরা সিটি অফ ফিউচার করে তুলবো। তিনি তার বক্তব্যে এটি বলেছেন। আমি বাংলাদেশের প্রসঙ্গে একটু কথা বলছিলাম আপনার কাছে। সেখানে ভারতে ঠিক এমন একটা সময় যখন পশ্চিমবঙ্গের নির্বাচন, পশ্চিমবঙ্গের সাথে মানে ভারতের সাথে বাংলাদেশের প্রায় 2000 কিলোমিটার বর্ডার, এটা অনেক মানে গুরুত্বপূর্ণ একটি বিষয় দুটি রাষ্ট্রের কাছেই। এইরকম নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের সাথেই সবচেয়ে বেশি সীমান্ত এলাকা শেয়ার করতে হয়। সেই পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে ভারতের রেলমন্ত্রী এবং বিজেপির নেতা দীনেশ ত্রিবেণীকে বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যিনি এর আগে তৃণমূলের নেতা ছিলেন। জি, তৃণমূলের মন্ত্রী ছিলেন, তৃণমূল তাকে রেলমন্ত্রী করেছিল। রাইট। তো দীনেশ ত্রিবেণীকে নিয়োগ দেওয়ার ভেতরে আসলে কোন ইঙ্গিত আপনি দেখতে পান কিনা আপনার পর্যবেক্ষণে? আমি একটা ইঙ্গিত আমার কাছে আছে, আমি পেয়েছি। কারণ দীনেশ ত্রিবেদী আগামীকাল সব থেকে নজর কাড়া যে কেন্দ্র, সেটা হচ্ছে ভবানীপুর। ভবানীপুরের প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারী 2021 সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে 1,500 ভোটে হারিয়েছিলেন। যদিও সেই মামলা এখনো চলছে, তার নিষ্পত্তি এখনো হয়নি। পরবর্তীকালে মমতা মুখ্যমন্ত্রী হন, কিন্তু উপনির্বাচনে জিতে আসতে হয়। সেই উপনির্বাচনটা হয়েছিল এই ভবানীপুরে। তৎকালীন যিনি বিধায়ক ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের, তিনি এই আসনটি ছেড়ে দেন। সেই ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন হয়, উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জেতেন। এবারে এসআইআর এ এই তৃণমূল এই ভবানীপুর কেন্দ্রে 51,000 নাম বাদ গেছে। 21 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেতার মার্জিন ছিল 54,000। ভবানীপুর একটা ছোট কেন্দ্র, কিন্তু এই ছোট কেন্দ্রের এখানে 2,20,000 ভোটার ছিল 2021-এ। এখন এসআইআর এর পরে এখানে 1,60,000-এ নেমে এসছে টোটাল ভোটার। এই টোটাল ভোটারের অলমোস্ট 40% হচ্ছে হিন্দু, অবাঙালি হিন্দু ভারতীয়। তাদের ভেতরে সব থেকে বেশি যাদের, তা হচ্ছে গুজরাটি সম্প্রদায়। এখানকার ট্র্যাডিশনাল ব্যবসায়ী, এক একজন 50, 60, 70, 80 বছর ধরে এখানে রয়েছেন, এই এলাকাতেই রয়েছে। এটা খুব বর্ধিষ্ণু এলাকা এবং এটাকে মিনি ভারত বলা যায়। এখানে গুজরাটিরা আছেন, পাঞ্জাবিরা আছেন, জৈনরা আছেন, শিখ আছেন, মানে ভারতের সব অঞ্চলের মানুষ, হিন্দু পাঞ্জাবি আছেন, মুসলমান আছেন এবং বাঙালি তারা আছেন। এই সবার মধ্যে এই যে গুজরাটি যে সেন্টিমেন্ট, গুজরাটির একটা বড়, কারণ প্রায় 40,000 যে ভোটার, এই 40,000 ভোটারের প্রতিনিধি হিসেবে দীনেশ ত্রিবেদীকে দেখা হচ্ছে। দীনেশ ত্রিবেদীকে পছন্দ করা, তিনি গুজরাটি, তিনি পশ্চিমবঙ্গের মানুষ, তিনি খুব চমৎকার বাংলা বলেন, বাঙালি সংস্কৃতির সঙ্গে যুক্ত। তাকে পছন্দ করার একটা হচ্ছে তার ভাষা জ্ঞান। তিনি বাংলাদেশে গেলে সাধারণ মানুষের সঙ্গে তিনি কমিউনিকেট করতে পারেন সহজে। তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি ভারত বাংলাদেশ সম্পর্ক, পশ্চিমবঙ্গ বাংলাদেশ সম্পর্ক সেটা জানেন। সব থেকে বড় কথা হচ্ছে গুজরাটি বলে এই ভবানীপুরের কেন্দ্রের গুজরাটি কমিউনিটি, তারা যদি প্রীত হন, তারা যদি খুশি হন, সেইরকম একটা প্রচ্ছন্ন ইঙ্গিত এটা আছে। এটা বিজেপির যারা নেতা তাদের দিক থেকে পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন মানুষ সেটা বিশ্বাস করেন। কতটা হবে, কতটা না হবে, কতটা সত্যি, এটা কিন্তু পরের কথা। কিন্তু ঘটনা হলো যে বিজেপি এবারে মরিয়া, যেহেতু মরিয়া, সুতরাং তারা কোনো চান্স দিতে চাইছে না যে গুজরাটি কমিউনিটিকে খুশি করার জন্য।
আচ্ছা আচ্ছা। এবারে মানে বিষয়টি এরকম যে বাংলাদেশের সাথে ভারতের আপনি জানেন এবং আপনি খুবই আ ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন যে গত ১.৫ বছরে বাংলাদেশের সাথে ভারতের যে সমস্ত রাজনৈতিক বিভিন্ন সম্পর্ক, বিশেষ করে ভিসা প্রক্রিয়ার সাথে ২ টি ক্যাটেগরি অন্তত চিকিৎসা এবং পর্যটন। এছাড়াও অন্যান্য যে সম্পর্ক খেলার থেকে শুরু করে বাণিজ্য, তারপরে সীমান্ত হত্যা, পানি, আ হিস্যা, এই সবগুলো বিষয়ে আপনার কাছে কি মনে হয় যে ওই সেই সরকার নেই, নতুন সরকার এসেছে বাংলাদেশে, পশ্চিমবঙ্গেও নতুন একটা নির্বাচনের পর নতুন সরকার আসতে যাচ্ছে এবং নতুন করে একজন বাংলাদেশে হাই কমিশনার আসছে। কাজেই সবই সম্পর্ক নতুন করে রিশাফল হবে এবং ইতিবাচক দিকে যেতে পারে বা কোন দিকে যেতে পারে এরকম আপনার কাছে মনে হচ্ছে কিনা? সার্বিক সম্পর্ক অবশ্যই ইতিবাচক সিঁড়িগুলো নিয়েছে, অর্থাৎ ধাপগুলো তারা কিন্তু ব্যবহার করছে ইতিবাচক। যে কটা ভাইবস এখনো পর্যন্ত পাওয়া গেছে প্রত্যেকটা ইতিবাচক। এই সম্প্রতি কিছুদিন আগে ইন্ডিয়ান ওশান কনফারেন্স হয়ে গেল মরিশাসে। সেখানে যারা যোগ দিয়েছিলেন বাংলাদেশ এবং ভারতের কূটনীতিবিদ বা বিভিন্ন সমাজের মানুষ, তাদের সঙ্গে যাদের সঙ্গে কথা হয়েছে ওখানেও এই আলোচনা হয়েছে এবং মোটামুটিভাবে যেটা জানা গেছে, যেটা যে সম্পর্কের ধাপে 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 উন্নতি। প্রথম এবং ফরমোস্ট যেটা বাংলাদেশের তরফ থেকে যেটা দাবি, সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা চালু করা। সেই বিষয়টা কিন্তু আগামী কয়েক সপ্তাহের ভেতরে সেটা কিন্তু এক্সপেডাইট করবে। এটা ভারতের একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সব থেকে বড় আশার কথা কিন্তু আপনাকে আমি যেটা বলি, আজকে যদি পশ্চিমবঙ্গের নির্বাচনে কোনোভাবে বিজেপি ক্ষমতায় আসে, আগামী দিনে তিস্তার পানির প্রবাহ নিয়ে যে চুক্তিটা এত বছর ধরে ঝুলে রয়েছে, যেহেতু এখানে তৃণমূল সরকার তার বিরোধিতা করেছে, সুতরাং কেন্দ্র এবং রাজ্যের ডবল ইঞ্জিন সরকার যদি চলে আসে, বিজেপি যদি পশ্চিমবঙ্গে আসে, তাহলে কিন্তু এটা ইতিবাচক স্তরে পৌঁছে যেতে পারে। এমনও হতে পারে যে বিজেপি বাংলাদেশ সরকারের সঙ্গে এই তিস্তা পানি চুক্তি এটা সম্পন্ন হতে পারে, যেটা সেই ২০১১ সাল থেকে ঝুলে রয়েছে। এটা কিন্তু একটা বড় সিদ্ধান্ত হতে পারে যদি বিজেপি ক্ষমতায় আসে। আপনি সেই সম্ভাবনা দেখছেন? না দেখার কোনো কারণ নেই, বলা যায় না। তার কারণ নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে এটার বিরোধিতা করতে শুরু করেন, তবে থেকে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা বাইল্যাটারাল মিটিংয়ে ভারতের পক্ষ থেকে এটা বলা হয়েছিল যে আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে অঙ্গরাজ্য যদি আপত্তি জানায়, তাহলে কেন্দ্রীয় সরকার সেভাবে কিছু করতে পারে না। অঙ্গরাজ্যও যদি বিজেপি সরকার হয় এবং কেন্দ্রেও যদি বিজেপি সরকার হয়, তাহলে এটার একটা ইতিবাচক পরিণতি হতেই পারে এবং সেই সম্পর্কে আশাবাদী না হওয়ার এমনিতে কোনো কারণ দেখি না। আচ্ছা, আমি আরেকটি বিষয় যে সমস্ত ইস্যুগুলো সবচেয়ে বেশি আলোচনায় আসে তার মধ্যে আমি দুটোকে যদি পয়েন্ট আউট করি, তার একটি হচ্ছে সীমান্ত হত্যা আর আরেকটি হচ্ছে পানি বন্টন চুক্তির বিষয়টি, যেটি সামনে আবার করতে হবে। তো এই এই দুটো বিষয়ে বিশেষ করে এটি আসলে পশ্চিমবঙ্গ সরকারের ইচ্ছা অনিচ্ছা নাকি তাদের মতামত গুরুত্বপূর্ণ? অ কেন্দ্র তো নিশ্চয়ই, নাকি কেন্দ্র তাদেরকে ছাড়াই সিদ্ধান্ত নিতে পারেন বা নেবেন? গঙ্গা চুক্তি এই ডিসেম্বরে তো রিনিউ যদি হয় তাহলে ডিসেম্বরে করতে হবে। এই বিষয়ে ভারত সরকার এবং বাংলাদেশ সরকার তারা একটা ধীর গতিতে হলেও একটা পরিণতির দিকে এগোচ্ছে বলে আমাদের ধারণা এবং আমাদের কাছে যা খবর। এবং এই নিয়ে যে আলোচনা হয়েছে, মিস্টার খলিলুর রহমান তিনি যখন এসেছিলেন তখন এই বিষয়ে কথা হয়েছে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তারা বলেছেন যে হ্যাঁ, ইতিবাচক দিকে এগোচ্ছে। তবে এটা মনে রাখতে হবে যে গঙ্গা পানি চুক্তিটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রের সরকার ব্যাপার নয়, তার ভেতর বিহারও আছে। এখন এটা কিভাবে হবে, কোন দিক থেকে হবে, কারা কতটা সন্তুষ্ট হবে, এটার একটা ব্যাপার। সেই বিষয়টা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত থ্রেডবেয়ার আলোচনা হয়নি, কিন্তু সেটা হবে। সীমান্ত হত্যার ব্যাপারে যেটা বলেন, এটা একটা খুব স্পর্শকাতর বিষয়। আপনাদের কাছে যতটা স্পর্শকাতর, ভারতের কাছে ভারতীয় কর্তৃপক্ষ ততটা স্পর্শকাতর বলে মনে করে না। ভারতীয় কর্তৃপক্ষ, বিএসএফ এর বহু মানুষের সঙ্গে আমার কথা হয়েছে। আমি কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বারবার কথা এই নিয়ে আলোচনা করেছি। তাতে একটা জিনিস ভারতের পক্ষ থেকে বলা হয় যে বিএসএফ কিন্তু ইচ্ছাকৃতভাবে দু একটি স্ট্রে ঘটনা ঘটতে পারে, কিন্তু বিএসএফ এর এমন কোনো নীতি নেই যে অনুপ্রবেশ করছে দেখতে পারলেই তাকে শুট অ্যাট সাইটের কোনো অর্ডার তাদের নেই। বরঞ্চ তাদের বলা আছে যে তারা যত কম লিথাল ওয়েপন তারা
প্রাণঘাতী অস্ত্র বা গুলিগোলা যেগুলো চালাবে না, এগুলো ব্যবহার করবে না। কিন্তু বিএসএফ এর বক্তব্য যেটা, অধিকাংশ সময় যেটা হয়, যারা মারা যান তারা চোরাচালানের সঙ্গে যুক্ত, অবৈধ কাজ কারবারের সঙ্গে যুক্ত, এবং তারা প্রায়শই বিএসএফ কে আক্রমণ করে। সেই আক্রমণের রিটেলিয়েশনে এটা হয়। অর্থাৎ বাংলাদেশ যেভাবে দেখে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বা ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় সেভাবে দেখে না। দুপক্ষের দেখার একটা পার্থক্য আছে, যার ফলে এই বিষয়টা একটা 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 পরিণতির দিকে এগোতে পারছে না। নিশ্চয়ই বছরে কয়েকটা মৃত্যু সম্ভবত আমরা আনফরচুনেটলি আলোচনার এভাবে একেবারে ঘটে শেষ যায়, প্রান্তে, এবারে আমরা দেখতে পাচ্ছি। আলোচনার একেবারে শেষ প্রান্তে, সেটি এখন আগামীকালকে নির্বাচন এবং 4 তারিখ পর্যন্ত আসলে ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। আপনার সবশেষ একটা বক্তব্য চাই, সেটি হচ্ছে যে এই যে পশ্চিমবঙ্গের নির্বাচন, এর মধ্যে বাংলাদেশের ইস্যু নানাভাবে এসেছে, আমার বক্তব্য এটি আসলে ভূমিকা রাখছে কিনা এবং ফলাফল আসলে কি হতে যাচ্ছে। আমার মনে হয় দুই দেশের মানুষই তাকিয়ে আছে ফলাফলের দিকে। ফলাফল কি হতে যাচ্ছে সেটা বলা কঠিন, কিন্তু আমরা কিছু কিছু অনুমান করতে পারি, গেস করতে পারি। আমরা তো কেউ জ্যোতিষী নই, কিন্তু এক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে বিজেপিকে যদি ক্ষমতা দখল করতে হয়, 77 থেকে 150 এই আসন পাওয়াটা অলমোস্ট 100% ইনক্রিজ অফ ইন দ্য সিটস, সেটা করার জন্য যে ঝড় দরকার হয়, অর্থাৎ যে সুনামি দেখা যায় দৃশ্যতা, সেটা কিন্তু নয়। চূড়াস্রোত আছে কিন্তু সেটা দৃশ্যমান নয়, টান আছে দৃশ্যমান নয়। আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি 213 থেকে 130-40-এ নেমে আসতে হয়, তাহলে এই যে হিউজ ফল, এই যে পতন, এই পতনের মতন এতটা রাগ কিন্তু সর্বস্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নেই। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যাদের ভোটে যেতেন তারা কিন্তু কেউ শহুরের মানুষ নন, তারা কিন্তু গ্রামের মানুষ, মফস্বলের মানুষ। আর এই গ্রামের এবং মফস্বলে 294টার ভেতরে অন্তত 200 আসন রয়েছে তাদের, যারা রিপ্রেজেন্ট করছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাচ্ছেন। সুতরাং আমার ধারণা যে হয়তো স্থিতাবস্থা বজায় থাকবে। তৃণমূল কংগ্রেস যা পেয়েছিল তার থেকে 20-30টা আসন কম পেতে পারে, বিজেপি যা পেয়েছিল তার থেকে 20-30টা আসন বেশি পেতে পারে, হরে তরে সেটা হবে। কিন্তু যদি এটা দেখা যায় যে বিজেপি 130 আসনে পৌঁছে গেল, তাহলে কিন্তু আগামী দিনে কি হবে সেটা বলা কঠিন। কারণ ভারতবর্ষে একটা চালু রসিকতা হলো, নির্বাচনে যারাই জিতুক সরকার গড়ে বিজেপি, এবং সেই সরকার যে বিজেপি গড়ে সেটা আমরা মহারাষ্ট্রে দেখেছি, সেটা আমরা দিল্লিতে দেখেছি, সেটা আমরা সর্বত্র দেখতে পাচ্ছি। এই অতি সম্প্রতি দেখলাম আম আদমি পার্টির রাজ্যসভার 10 জন সাংসদের থেকে, সদস্য থেকে 7 জনকে বিজেপি তাদের দলে জয়েন করিয়েছে। অর্থাৎ দল ভাঙিয়ে বিজেপির সরকার গঠন করবে এইরকম একটা বিশ্বাস বিজেপির সমর্থকদের মধ্যেও আছে, নেতাদের মধ্যেও আছে, আমাদের পশ্চিমবঙ্গের মানুষের মধ্যেও এই একটা বিশ্বাস ছড়িয়ে যাচ্ছে। যদি কোনোভাবে হাং অ্যাসেম্বলি হয় বা বিজেপি 130 পর্যন্ত পৌঁছে যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বললেও আগামী দিনে সেই সরকার রাখতে পারবেন কিনা এই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য সৌম্য বন্দ্যোপাধ্যায়। দেখা যাক 4 তারিখ পর্যন্ত আমাদের এই ফলাফল জানতে অপেক্ষা করতে হচ্ছে। আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনি খুব গুরুত্বপূর্ণ সময় কাটাচ্ছেন তার মধ্যে, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন সৌম্য বন্দ্যোপাধ্যায়, এই আমাদের নয়াদিল্লি প্রতিনিধি। তিনি আজকে যুক্ত হয়েছিলেন পশ্চিমবঙ্গ ভারত থেকে। এই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বার্তা কক্ষ। আগামী আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের সবাইকে জানিয়ে রাখি, প্রতি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই আয়োজন প্রথম আলোর বার্তা কক্ষ দেখুন prothomalo.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।